তো স্টার্ট করছি ফার্স্ট কোশ্চেন দিয়ে ইউপিএসসি 2024 এর। হাউ মেনি ডিলিমিটেশন কমিশনস হ্যাভ বিন কনস্টিটিউটেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? কটা ডিলিমিটেশন কমিশন এখন অবধি 2023 অবধি কনস্টিটিউট করা হয়েছে? এখন ডিলিমিটেশন কমিশনের সম্বন্ধে আমি সংক্ষেপে বলে নিই। এটা হচ্ছে আমরা যেরকম লোকসভা বা বিধানসভায় ভোট দিই, তো সেই ভোটের যে আসনগুলো থাকে সেই আসনের যে বাউন্ডারি, সে প্রত্যেকটা আসনের যে বাউন্ডারি হয় সেই বাউন্ডারিকে ডিসাইড কে করে? ডিলিমিটেশন কমিশন। তো ডিলিমিটেশন কমিশন মেইনলি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারেই তৈরি হয় একটা কমিশন। প্রতি বছর হয় না, যখনই প্রয়োজন মনে করা হয় তখন এটা তৈরি করা হয়। এবং ডিলিমিটেশন কমিশন কি করতে পারে? একটি আসনের বা একটি কনস্টিটিউয়েন্সির বাউন্ডারিকে ইনক্রিজ করতে পারে, ডিক্রিজ করতে পারে, ডিপেন্ডিং অন পপুলেশন অ্যান্ড আদার ভেরিয়াস থিংস। অনেকগুলো ফ্যাক্টরকে মাথায় রেখে কিন্তু একটা আসনকে অল্টারেশন করা হয় বা নতুন আসন তৈরি করা হয়। যেমন লাস্ট ডিলিমিটেশন কমিশন হয়েছিল 2002 সালে, যেখানে আমাদের লোকসভা আসন করা হয়েছিল 543। তো 543 হয়েছিল, তাহলে আমি কি বললাম, লাস্ট হয়েছিল 2002 সালে। তার আগে প্রথমবার হয়েছিল 1952-তে একবার হয়েছিল, 62-তে একবার হয়েছিল, 72-তে আই গেস বা 70-70-এর দশকে একবার হয়েছিল, আর লাস্ট হয়েছিল 2002-এ। অর্থাৎ 4 উইল বি দ্য অ্যান্সার হেয়ার। 4 হবে আমার উত্তর। এটা খুব একটা কঠিন কোশ্চেন নয়। নেক্সট, এটাও হচ্ছে কনস্টিটিউশন 71st অ্যামেন্ডমেন্টের কথা বলেছে 1992-তে, যেটা 8th শিডিউলের ল্যাঙ্গুয়েজ। 8th শিডিউল আমরা জানি সবসময় ল্যাঙ্গুয়েজেস, 8th শিডিউলে আমাদের ল্যাঙ্গুয়েজেস নিয়ে কথা বলা হয়। ভারতের কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে 8th শিডিউলে? আপাতত 22টা ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো 71st অ্যামেন্ডমেন্টে কয়েকটা ল্যাঙ্গুয়েজকে অ্যাড করা হয়। তোমরা কমেন্ট সেকশনে জানাও একদম যখন প্রথম কনস্টিটিউশন হয়েছিল তখন ফার্স্ট কতগুলো ল্যাঙ্গুয়েজ ছিল। তারপর নেক্সট একটা হলো যেটাতে একটা ভাষা সিন্ধিকে ঢোকানো হলো। তারপর 71st অ্যামেন্ডমেন্ট 1992 হলো। 71st অ্যামেন্ডমেন্ট 1992-তে 3টে ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছিল। কি কি আমরা মনে রাখি এটাকে নামক দিয়ে। নামক এন ফর নেপালি, এম ফর মণিপুরি, মণিপুরিকে আরেকটা কি বলে? মেইতেইও বলা হয় অনেক সময়, মেইতেই বা মণিপুরি। আর কে ফর কোঙ্কনি, কোঙ্কনি হচ্ছে আমাদের গোয়া কর্ণাটকার ওই কোস্টাল এরিয়ার ল্যাঙ্গুয়েজ। তাহলে কি কি বললাম? নেপালি, কোঙ্কনি আর মণিপুরি, এই তিনটেকে অ্যাড করা হয়। মাইথিলিকে অ্যাড করা হয় আই থিঙ্ক 2002 সালে যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, প্রবাবলি 93rd বা 92nd যে অ্যামেন্ডমেন্টটা, সেখানে 4টে ভাষাকে অ্যাড করেছিল, বোড়ো, ডোগরি, মাইথিলি আর সান্তালি। সেইখানে মাইথিলিকে অ্যাড করা। তাহলে এখানে অপশন কি হবে? অপশন এ হবে আমার অ্যান্সার, 1, 2 and 3। নেক্সট কোশ্চেনে চলে যাই। কি বলেছে? কয়েকটা পলিটিক্যাল পার্টির নাম দিয়েছে, তার যে ফাউন্ডার বা তার লিডারের নাম জিজ্ঞেস করেছে। মেনলি ফাউন্ডারের নামই এখানে হয়েছে, যে ভারতীয়, ফার্স্ট অপশন দেখো ভারতীয় জনসংঘ। আজকে যে পার্টিকে আমরা বিজেপি নামে জানি, সেটার নাম ছিল ভারতীয় জনসংঘ। তো ভারতীয় জনসংঘকে ফাউন্ডারকে, ভারতীয় জনসংঘের ফাউন্ডার হচ্ছে অবভিয়াসলি শ্যামাপ্রসাদ মুখার্জি। একদম ঠিক। নেক্সট দিয়েছে সোশ্যালিস্ট পার্টি, সি রাজাগোপালাচারী আমরা জানি ভারতের লাস্ট গভর্নর জেনারেল। তিনি শুরু থেকে টোটালি কংগ্রেস পার্টির সদস্য ছিলেন, কিন্তু 1958 আই থিঙ্ক, নেহেরুজি প্রধানমন্ত্রী থাকাকালীন তাদের দুজনের মতাদর্শে কিছু পার্থক্য দেখা যায়। তো তিনি তখন একটি আলাদা পার্টি তৈরি করলেন। সেই পার্টির নাম এখানে অপশন 4-এ দেওয়া আছে, যেটার নাম হচ্ছে স্বতন্ত্র পার্টি তৈরি করেছিলেন হচ্ছে শ্রী রাজগোপালাচারী। তাহলে এই অপশনটাও ক্যান্সেল হয়ে গেল, এই অপশনও ক্যান্সেল হয়ে গেল, দেখতে হবে না। নেক্সট দেখো, কংগ্রেস ফর ডেমোক্রেসি কে করেছে? বাবু জগজীবন রামের কথা বলা হয়েছে। হ্যাঁ, বাবু জগজীবন রাম 1977-এ মোরারজি দেশাইয়ের প্রাইম মিনিস্টার হন, তখন ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন। আর এই টাইমটায় উনি কংগ্রেস ফর ডেমোক্রেসি বলে একটি পার্টি গঠন করেছিলেন কংগ্রেস থেকে আলাদা হয়ে। শুরুতেই 1969 যখন ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার হয়, তখন কংগ্রেস বলে একটা আলাদা ফ্যাকশন তৈরি হয়েছিল, মানে কংগ্রেস অরিজিনাল, যেটাতেই তারা ইন্দিরা গান্ধীকে খুব একটা
সহ্য করতো না বলে একটা কংগ্রেস ও বলে আলাদা পার্টি তৈরি করেছিল, কিন্তু সেটার থেকেও বড় কথা উনি জগজীবন রাম কংগ্রেস ফর ডেমোক্রেসি বলে একটি পলিটিক্যাল পার্টি তৈরি করেছিলেন। তাহলে এখানে দুটো অপশন ঠিক আছে, 1 and 3, তাহলে চলে যাই। ও এখানে অনলি 1 অনলি 2 দেওয়া আছে, তাহলে অনলি 2 হবে আমাদের অ্যান্সার। নেক্সট কি বলেছে, কনস্টিটিউশন ইন্ডিয়ার ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা কারেক্ট? আচ্ছা, এটা অ্যামেন্ডমেন্ট গুলোর কথা জিজ্ঞেস করেছে, না সরি, এটা পার্টের কথা জিজ্ঞেস করে, কোন পার্টে কি আছে। কি বলছে, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, পার্ট 9A তে আছে মিউনিসিপ্যালিটিস। আমরা কি জানি পার্ট 9 কে থাকে? পার্ট 9 থাকে পঞ্চায়েত, 9A তে থাকে মিউনিসিপ্যালিটিস, একদম ঠিক। 2 নম্বর ইমার্জেন্সি প্রভিশন থাকে, ইমার্জেন্সি প্রভিশন মানে জানি 18 নম্বরে থাকে, 18, এটা 18, হ্যাঁ 18 নম্বরে রয়েছে। নেক্সট হচ্ছে প্রভিশন রিলেটেড টু দ্য অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন অফ পার্ট 20, হ্যাঁ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের যদি কোনো প্রভিশন থাকে সেটা পার্ট 20-তে লেখা থাকে, এটাও ঠিক আছে। তাহলে এখানে তিনটেই ঠিক, তাহলে অল অফ দি অ্যাবাভ হবে। তাহলে খুঁজি, অপশন ডি হবে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই, কোন স্টেটমেন্ট, বা পরপর সব পলিটি কোশ্চেন, কোন ফলোইং স্টেটমেন্ট কারেক্ট কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে? কি বলেছে, ইন্টারস্টেট ট্রেড অ্যান্ড কমার্স ইজ এ স্টেট সাবজেক্ট। আচ্ছা, লিস্ট, আমাদের যে লিস্ট আগে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট, এই তিনটে লিস্টের কি কি সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের উপরে করেছে কোশ্চেনটা। তো দেখে নিচ্ছি কি আছে। কি বলছি, ইন্টারস্টেট ট্রেড অ্যান্ড কমার্স ইজ এ স্টেট সাবজেক্ট ইন দ্য স্টেট লিস্ট। আচ্ছা, আমি একটা কথা বলি, এখানে ইন্টারস্টেট অনেক দেখছি তো, ইন্টারস্টেট যখন আমরা একটা ইন্টারস্টেট কাউন্সিল পড়েছিলাম, যেটা দুটো স্টেটের যে ডিসপুট হয় সেটাকে ওরা অ্যাড্রেস করে, কে অ্যাড্রেস করে, সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্ট। তো ইউনিয়ন অ্যাড্রেস করে, যখনই ইন্টারস্টেট দুটো স্টেটের জিনিস থাকবে, কখনোই এরকম না যে ইউনিয়ন সাব লিস্টেই হতে হবে, কনকারেন্ট লিস্টেও হতে পারে কখনো, কিন্তু কখনোই সেটা স্টেট লিস্টে আলাদা করে হতে পারে না যখন দুটো মোর দেন ওয়ান স্টেটের কথা হচ্ছে। তাহলে এখানে কি বললাম, ইন্টারস্টেট জিনিস জেনারেলি ইউনিয়ন লিস্ট বা কনকারেন্ট লিস্টে হয়। তাহলে দেখি ফার্স্টের অপশনটা কি বলে, ইন্টারস্টেট ট্রেড অ্যান্ড কমার্স ইজ আ স্টেট সাবজেক্ট আন্ডার দ্য স্টেট লিস্ট। না, ইন্টারস্টেট মাইগ্রেশন ইজ আ স্টেট সাবজেক্ট আন্ডার দ্য স্টেট লিস্ট। না, ইন্টারস্টেট কোয়ারেন্টাইন, আচ্ছা সেই কোভিডের সময় যে বিভিন্ন স্টেটে কোয়ারেন্টাইন করা হয়েছিল, সেটা কারা করতো? অবভিয়াসলি সেন্ট্রাল গভর্নমেন্টই করতো। তাহলে ইউনিয়ন লিস্ট বলা আছে, তাহলে এটা ঠিক আছে মনে হচ্ছে। পরেরটা দেখে নিই, তারপর কনফিউশন দেখবো। কর্পোরেশন ট্যাক্স ইজ আ স্টেট সাবজেক্ট অন দ্য স্টেট লিস্ট। আচ্ছা, কর্পোরেশন ট্যাক্স কখনো স্টেট সাবজেক্ট হয়? কর্পোরেশন ট্যাক্স ইজ এ ডাইরেক্ট ট্যাক্স, আর এটাকে সিবিডিটি কালেক্ট করে, অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস কালেক্ট করে কর্পোরেশন ট্যাক্স। স্টেট কি ট্যাক্স কালেক্ট করে আমরা জানি, এগ্রিকালচার ইনকাম ট্যাক্স স্টেট কালেক্ট করে। 2 নম্বর কি করে, মোটর ভেহিকেল রিলেটেড এবং রাস্তার ট্রান্সপোর্ট রিলেটেড যত ধরনের ট্যাক্স হয় স্টেট কালেক্ট করে। খেলাধুলো, সিনেমা, এন্টারটেনমেন্ট ট্যাক্স স্টেট কালেক্ট করে। আর কি, আবগারি, লিকার রের ট্যাক্সের কিছু অংশ স্টেট কালেক্ট করে। তো কর্পোরেশন ট্যাক্স কখনো কালেক্ট করতে পারে না, এটা কাটা এটা কাটা এটা কাটা। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখি কি বলেছে, রাইট টু প্রাইভেসি কোন আর্টিকেলের পার্ট সুপ্রিম কোর্ট হ্যাজ প্লেস? আচ্ছা, বলেই দিয়েছে সুপ্রিম কোর্টে আগে এটা রাইট টু প্রাইভেসি আমাদের ফান্ডামেন্টাল রাইট ছিল না। তো সুপ্রিম কোর্ট কত সালে, 2017 সালে রাইট টু প্রাইভেসিকে আমাদের ফান্ডামেন্টাল রাইটের পার্ট করেছে। কিন্তু সেখানে কোথাও তো প্লেস কোথায় করেছে, আর্টিকেল 21 রাইট টু লাইফ অ্যান্ড রাইট টু লিবার্টির আন্ডারে রাইট টু প্রাইভেসিকে কিন্তু প্লেস করেছে। তো এখানে অপশন ডি হবে কারেক্ট আনসার। খুবই সোজা কোশ্চেন, এটা এই কোশ্চেনটা খুবই সোজা ছিল। নেক্সট থেকে, হোয়াট আর দ্য ডিউটিস অফ চিফ অফ ডিফেন্স স্টাফ অ্যাজ আ হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স? আচ্ছা, আমরা জানি সিডিএস একটা নতুন পোস্ট কয়েক বছর আগে থেকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। ফার্স্ট চিফ অফ ডিফেন্স স্টাফের নাম এখানে কমেন্টে লিখে জানাও, যিনি একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তো সিডিএস এর কাজ সম্বন্ধে, ডিউটি সম্বন্ধে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। ফার্স্ট অপশন, পার্মানেন্ট চেয়ারম্যান অফ চিফস অফ স্টাফ কমিটি। আচ্ছা,
চিফস অফ স্টাফ কমিটি, হ্যাঁ এটা অ্যাডহক না, সরি, এক্স অফিসিও পোস্ট। যেই সিডিএস হবে সে চিফ অফ স্টাফ কমিটির পার্মানেন্ট চেয়ারম্যান হবে, একদম ঠিক আছে। নেক্সট কি বলছে, এক্সারসাইজ মিলিটারি কমান্ড ওভার সার্ভিস চিফস। যা সার্ভিস চিফস কি হয়, আর্মি, নেভি আর এয়ারফোর্স, এদের উপরে মানে এদের থেকেও পাওয়ার বেশি মিলিটারি কমান্ড এক্সারসাইজ করার তার চিফ অফ ডিফেন্স স্টাফের, চিফ অফ ডিফেন্স স্টাফের। নেক্সট কি বলেছে, প্রিন্সিপাল মিলিটারি অ্যাডভাইজার অফ দ্য ডিফেন্স মিনিস্টার অফ অন অল ট্রাই সার্ভিস ম্যাটার। মানে কি, আর্মি, নেভি আর এয়ারফোর্স এদের মধ্যে অনেক সময় কোনো কনফ্লিক্ট হলো, তার যাতে কনফ্লিক্ট না হয় বা তাদের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে সেটাকে রেজলিউশন করার জন্য তাদের উপরে একজনকে বসানো হয়েছে, যেটা হচ্ছে সিডিএস। তো ইনি অবভিয়াসলি তাদের তিনজনেরও ক্যাপ্টেন, তো তিনি মিলিটারি অ্যাডভাইজার হবেন। কাকে অ্যাডভাইস করবেন, অবভিয়াসলি ডিফেন্স মিনিস্টারকে। এখানে কিন্তু তুমি ভেবো না যে প্রেসিডেন্ট যেহেতু হেড অফ ডিফেন্স বলে প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবেন না, ইনি ডিফেন্স মিনিস্টারকে অ্যাডভাইস করবেন, এটাও ঠিক আছে। তো 1 2 3 কি রয়েছে, অপশন 1 2 3 আমাদের কারেক্ট অ্যান্সার হবে। বলছে কয়েকটা আর্মি অপারেশন করা হয়েছে টুয়ার্ডস আপলিফমেন্ট। কোশ্চেনটা দেখিনি। আপলিফমেন্ট অফ লোকাল পপুলেশন ইন রিমোট এরিয়াস ইনক্লুড অ্যাড্রেসিং দেয়ার বেসিক নিডস। তার মানে কি, রিমোট এরিয়ায় যে মানুষজনের যে বেসিক নিডসগুলো সেগুলোকে ফুলফিল করা এবং তাদের উত্থানে সাহায্য করার জন্য ইন্ডিয়ান আর্মি কোন অপারেশন পারফর্ম করেছে। তো এটার ডাইরেক্ট অ্যান্সার হবে অপারেশন সদ্ভাবনা। এটা নর্থ ইস্টার্ন এরিয়ায়, এখানে আর্মিদের আপসপা অ্যাক্ট এর জন্য বদনাম ছিল, এবং জম্মু কাশ্মীর এরিয়ায় যেখানে আর্মিদেরও একটু একটা বাজে রেপুটেশন হয়ে গেছিল, তো তাই তার জন্য ওরা কি করেছিল যে জম্মু কাশ্মীর আর নর্থ ইস্টে স্পেসিফিক্যালি ওনারা বিভিন্ন স্কুলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্প তৈরি করেছিল এবং সোশ্যাল একটা এনগেজমেন্ট তৈরি করার চেষ্টা করেছিল, এবং যারা যারা দূরে থাকে বা যে রুরাল এরিয়াস, রিমোট এরিয়াস যে বাস করতো সেখানে কিন্তু তারা হেল্প পৌঁছে দেওয়া এবং তাদের সাথে মানে জেল হওয়ার যে কাজটা, যে আর্মি ইজ নট আ ডিফারেন্ট থিং, ওরা কোনো তাদের কোনো নখ দাঁত আলাদা নেই, তারা আমাদের মতোই লোক, তারা আমাদের ভালোর জন্য রয়েছে, এই মেসেজটা দেওয়ার জন্য অপারেশন সদ্ভাবনা কিন্তু এসছিল। বাকিগুলো দেখো, অপারেশন মাদাদ, সংকল্প, মৈত্রী। দেখো মৈত্রী, মদদ, সংকল্প, আচ্ছা অপারেশন সংকল্প আর মদদ যেটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের যে বিভিন্ন সময় যে ন্যাচারাল ডিজাস্টার্স হয়, তো সেই সময় আমাদের যে এয়ারফোর্স বা আর্মি যেটাই হোক একটু দেখে নেবে কারা করেছিল, তারা হেল্প করেছিল। এদের মধ্যে একটা হচ্ছে আহ, আমাদের দেশের দেশে হলে, আরেকটা হচ্ছে বিদেশে হলে, যেমন নেপালে যখন হয়েছিল আর্থকুয়েক, তখন আই থিঙ্ক অপারেশন মৈত্রীকে অ্যাক্টিভেট করা হয়েছিল। আরেকটা হচ্ছে অপারেশন মাদাদ। অপারেশন মাদাদটা প্রবাবলি হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, যেটা খুব একটা ভালো স্ট্রেট মানা যায় না, খুব পাইরেটসদের অত্যাচার হয় বিভিন্ন জাহাজে, সেইখানে যে অসুবিধা হয়েছিল সেখান থেকে যে আমাদের যে কিছু নাবিকদের বের করে নিয়ে আসার জন্য যে অপারেশন হয়েছিল, দ্যাট ইজ অপারেশন মাদাদ প্রবাবলি। তো স্ট্রেট অফ হরমুজ, তো এটার অ্যান্সার হবে অপারেশন সদ্ভাবনা, এটা নিয়ে কোনো ডাউট নেই। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন দেখি। এটা খুবই সোজা কোয়েশ্চেন, লংগেস্ট বর্ডার বিটুইন এনি টু কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। সবাই জানি আমরা লংগেস্ট বর্ডার এনি টু কান্ট্রিজ আছে কানাডা আর ইউএসএ। প্রায় 9,000 কিলোমিটার মতো বর্ডার রয়েছে কানাডা আর ইউএস এর মাঝখানে। তাহলে এটা একদম ইজি কোয়েশ্চেন, এটাতে কোনো ডাউটই থাকবে না, ফার্স্ট অপশনই আমাদের লাস্ট অপশন। নেক্সট দেখি কি বলেছে, স্টেটমেন্ট অফ এথিক্স কমিটি। আচ্ছা, তো পলিটির কোশ্চেন দিয়েই আছে, এথিক্স কমিটি কি, এথিক্স কমিটির কথা কেন এলো, এই আই থিঙ্ক এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে। মহুয়া মৈত্রর
কেসটার থেকে প্রবাবলি নেওয়া হয়েছে। এথিক্স কমিটির লোকসভায় কোন জিনিসটা কারেক্ট বলা হয়েছে? এথিক্স কমিটি কি কাজ করে? কোনো লোকসভার এমপি যদি কোনো মেম্বার অফ পার্লামেন্ট যদি আনএথিক্যাল কোনো অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়ে, তো সেটার উপরে একটা বিচার বিমর্শ করা হয়, সেটার জন্য বলা হয়। তো ফার্স্ট অপশন দেখি, ইনিশিয়ালি ইট ওয়াজ অ্যান অ্যাডহক কমিটি। আচ্ছা, হ্যাঁ, এটা অ্যাডহক কমিটি, কারণ এটাকে পূর্ণাঙ্গ রূপ কবে দেওয়া ছিল? অ্যারাউন্ড 2015 মোদিজি আসার পরে এটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়। তাছাড়া এটা অনেক আগে থেকে ছিল, 2000-এর দশক থেকে ছিল, বাট এটা অ্যাডহক কমিটি হিসেবে ছিল, বাট এখন এটা পার্মানেন্ট একটা কমিটি হয়ে গেছে, এথিক্স কমিটি। এটাতে অ্যারাউন্ড তোমার 10 জন অথবা 15 জন লোকসভা এমপিকে নিয়ে এথিক্স কমিটি তৈরি হয়। এক্সাক্ট নাম্বারটা দেখে নিতে হবে। অনলি আ মেম্বার অফ লোকসভা ক্যান মেক আ কমপ্লেন রিলেটেড টু আনএথিক্যাল কন্ডাক্ট অফ দ্য মেম্বার অফ লোকসভা। লোকসভার মেম্বারের আনএথিক্যাল কন্ডাক্টটাকে কমপ্লেন করে, এবং সেই কমিটি সেটার উপর কোনো বিচার মানে একটা তদন্ত বসায়, এবং তার উপরে পরবর্তীতে সেই এমপির উপরে স্টেপ নেয়। তো অনলি আ মেম্বার অফ লোকসভা না, যে কেউ করতে পারে, মেম্বার অফ লোকসভা হওয়ার কোনো দরকার নেই, অন্য কেউ করতে পারে। এই অপশনটা ভুল আছে। নেক্সট কি বলেছে, দ্য কমিটি ক্যানট টেক এনি ম্যাটার হুইচ ইজ সাবজুডিস। সাবজুডিস কথার অর্থ কি? যেটা মানে অলরেডি বিচারাধীন, তো সেটাকে কেন নিতে যাবে? সুপ্রিম কোর্ট তো আছে উৎসবের জন্য, এথিক্স কমিটি আলাদা করে কেন এক্সট্রা নিতে যাবে? কমন সেন্সের থেকে আমার মনে হয় এটা ঠিক আছে। এটা তো ঠিকই আছে। তাহলে 1 and 3 অনলি, যদি কোনো অপশন থাকে 1 and 3 অনলি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যাই, কি বলেছে, হু ইজ দ্য প্রভিশনাল প্রেসিডেন্ট অফ কনস্টিটিউশন। খুবই সোজা কোশ্চেন। প্রভিশনাল প্রেসিডেন্ট অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি বিফোর রাজেন্দ্র প্রসাদ টুক ওভার। প্রভিশনাল প্রেসিডেন্ট কাকে রাখা হয়েছিল? সি রাজাগোপালাচারীকে না, ইনি ছিলেন কি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। প্রভিশনাল প্রেসিডেন্ট ছিলেন না, টিটি কৃষ্ণমাচার্যও ছিলেন না, ডক্টর সচ্চিদানন্দ সিনহা উইল বি দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর কথা বলা হয়েছে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, ইট ইজ প্রোভাইডেড দ্য এস্টাবলিশমেন্ট অফ অ্যান অল ইন্ডিয়া ফেডারেশন বেসড অন ইউনিয়ন অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্সেস। ব্রিটিশ ইন্ডিয়া প্রভিন্সও ছিল, আর প্রিন্সলি স্টেট দুটোই ছিল, দুজনের ফেডারেশনের কথা বলা হয়েছে। অ্যাপারেন্টলি, কারণ ইউপিএসসির অপশন কখনোই একদম 100% শিওরিটির সাথে বলা যায় না যতক্ষণ না অ্যান্সার কি আসছে। আমার মনে হচ্ছে অ্যাপারেন্টলি এটা ঠিক আছে। নেক্সট কি বলেছে, ডিফেন্স অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স কেপ্ট আন্ডার দ্য কন্ট্রোল অফ ফেডারেল লেজিসলেচার। অবভিয়াসলি ফেডারেল লেজিসলেচার কখনো ডিফেন্স ছাড়বে না, এটা আগেও ছাড়েনি, এখনো ছাড়েনি। মানে এর আগেও একটা করা হয়েছিল যখন 1990 যখন ডুয়াল গভর্নমেন্ট ছিল, তখন ওই ইম্পর্টেন্ট যে পদগুলো সেটা রেখে দিয়েছিল, এটাও ছাড়েনি। তাহলে আমার মনে হচ্ছে both 1 and 2 are correct. Next, which of the following work attributed to the playwright? Attributed to playwright ভাস, মানে ভাস বলে একজন মহান নাট্যকার ছিলেন, যিনি কালিদাসেরও 4 ডবল ট্যালেন্টেড ছিলেন, এবং কালিদাস ওনাকে মানে খুব রেসপেক্ট করতেন আর কি। মানে ভাবতেন যে কোনোদিনও ভাসের মতো কি তিনি হতে পারবেন, মানে এরকম কথা আছে যে কালিদাস বলেছিল। তো ভাস হচ্ছে বিশাল বড় নাট্যকার, তার মধ্যে কোন নাটকটা তিনি লিখেছেন জিজ্ঞেস করেছে। তো অপশনগুলো একবার দেখে নিই। কাব্য অলঙ্কারা, কাব্য অলঙ্কার দেখে কি মনে হচ্ছে? কাব্যর অলঙ্কার মানে পোয়েমস থাকবে, হওয়া উচিত না। 2 নম্বর নাট্যশাস্ত্র, খুব ইজি, খুব ইজি অপশন। নাট্যশাস্ত্র কে লিখেছিল? ভরতমুনি। ভরতমুনি কিসের জন্য লিখেছিল? নাট্যশাস্ত্র ছিল ড্যান্স রিলেটেড। আমরা যখন ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সেস পড়ি, ফার্স্টে আমাদের পড়তে হয় যে ডান্স কোথা থেকে উৎপত্তি হয়। সবার আগে ভরতমুনির এই নাট্যশাস্ত্রের বইটা পাওয়া যায়, বইটার উল্লেখ থাকে। নেক্সট, মধ্যমা ব্যয়োগা, এইটা হতে পারে, কারণ ভাস খুব হাইফাই ট্যালেন্টেড রাইটার ছিল, তো এটা হওয়ার একটা চান্স আছে। তাহলে কাব্য অলঙ্কার হলো না, এটা হলো না, এটা হলো না, আমি সত্যি জানি না। আর কি মহাভাষ্য, এটাও ইজি অপশন। মহাভাষ্য কে লিখেছিল? মহাভাষ্য লিখেছিল পতঞ্জলি।
পতঞ্জলি মহাভাষ্য কিসের উপর লেখা? পানিনি আর পতঞ্জলি কিসের এক্সপার্ট? সংস্কৃত গ্রামারের এক্সপার্ট। তাহলে মহাভাষ্য লিখেছিল পতঞ্জলি, তাহলে আমি হলে অপশন সি দিয়ে চলে আসতাম, আশা করি এটা ঠিক হতো। Sanghavati, a Buddhist monk who traveled to China at the end of the 4th century AD, was the author of the commentary on Prajnaparamita Sutra, উচিত না, বিশুদ্ধিমগ্গা, এটা আমি জানি না, আমি এটা ছেড়ে দিলাম তোমাদের উপরে, তোমরা দেখে নেবে এটা কি আছে, আমি আমার আইডিয়া নেই। নেক্সট ইজি কোয়েশ্চেন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দিয়ে জিজ্ঞেস করেছে, আচ্ছা, কনসিডার দ্য ফলোইং প্রপার্টি আছে, শান্তিনিকেতন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে। রানী কি ভাবো, হ্যাঁ। স্যাক্রেড টেম্পল এনসেম্বলস অফ হয়সলা, ঠিক আছে এটাও। আর মহাবোধি টেম্পল কমপ্লেক্স অফ বৌদ্ধগয়া, এটাও ঠিক আছে। ও বলেছে কোন প্রপার্টিজ গুলো ইনক্লুডেড হয়েছে 2023 সালে। 23 সালের মানে এই কত বছরের মাত্র দুটোই হয়েছে আমরা জানি। কোন দুটো? আমাদের শান্তিনিকেতন আর স্যাক্রেড এনসেম্বলস অফ হয়সলা, এই দুজনই হয়েছে। তো অনলি 2 হবে অ্যান্সার, একদম ডাইরেক্ট অ্যান্সার, কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই। নেক্সট দেখি আর্টিকেল 360, এটা অবভিয়াসলি কি জানি, আর্টিকেল 360 ইজ এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই সিএ ওই সিএ এক নয়, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানে কি হবে কনস্টিটিউশনের মধ্যে যে অ্যাক্টগুলো থাকে সেটাকে স্পেশাল মেজরিটি দিয়ে পাস করিয়ে, প্রেসিডেন্ট থেকে পাস করিয়ে কোনো কনস্টিটিউশনের মধ্যে কিছু কিছু অ্যাক্ট, সব অ্যাক্ট আই থিঙ্ক করা যায় না, প্রিএমবেলকে চেঞ্জ করা যাবে না, এবং কিছু কিছু অ্যাক্ট চেঞ্জ করতে স্টেটেরও পারমিশন লাগবে। তো তো অ্যাক্টটাকে অ্যামেন্ড করা যায়, কনস্টিটিউশনের মধ্যে যে অ্যাক্ট আছে সেগুলোকে। তো কি বলেছে, বাই দ্য ওয়ে অফ কি অ্যাডিশন, ভ্যারিয়েশন আর রিপিল। হ্যাঁ, এটা তো ইজি, এটা লেখাই আছে তোমাদের পলিটি বইয়ে। কোনো অ্যাক্টকে ধরো, কোনো অ্যাক্ট আছে সেটার মধ্যে কিছু অ্যাড করলো, একটা অ্যাড, কোনো আর্টিকেলের মধ্যে কিছু জিনিস অ্যাড করে দিল, করেছে। রাইট টু প্রাইভেসি কোথায় অ্যাড করেছে? আর্টিকেল 21 অ্যাড করেছে, এডিশন হয়ে গেল। ভ্যারিয়েশন কোথায় করেছে? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 42nd তো, হ্যাঁ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। এখানে কি করেছিল? ইউনিয়ন লিস্ট আর স্টেট লিস্টের মধ্যে কিছু চেঞ্জ করেছিল, এটারটা ওকে দিয়েছিল, ওটারটা ওকে দিয়েছিল। স্টেট লিস্টের যে সাবজেক্টগুলো আছে ভ্যারি করেছিল, রিপিলও করা যায়। কোনটা করেছিল? আমাদের যেটা ফান্ডামেন্টাল রাইট ছিল, রাইট টু প্রপার্টি। তো রাইট টু প্রপার্টি রিপিল করে নিয়েছিল, সেটা আর বর্তমানে ফান্ডামেন্টাল রাইট নেই, এখন লিগ্যাল রাইট 300 এ। আগে কত ছিল? আর্টিকেল 31 ছিল, সেটা রিপিল হয়ে গেছে, এখন লিগ্যাল রাইট হচ্ছে 300 এ। তাহলে তিনটেই হবে, 1 2 3, তিনটেই হবে, 1 2 3 3, অল অফ দেম। নেক্সট কোয়েশ্চেন দেখি, কনসিডার দ্য ফলোইং। আচ্ছা, এখানে আবার দাগানো আছে, কোনো ব্যাপার না, সবাই ঠিক দেবে তার কোনো মানে নেই। কনসিডার দ্য ফলোইং কান্ট্রিজ, ইটালি, জাপান, নাইজেরিয়া, সাউথ কোরিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা frequently mentioned in the media for the low birth rates and aging population or declining population. আচ্ছা, এজিং পপুলেশন মানে কাদের পপুলেশন বুড়ো হয়ে যাচ্ছে, এদের মধ্যে কোন দেশগুলোর মধ্যে অপশন খুঁজতে বলেছে। ইটালি তো হচ্ছেই, কেন 25% হচ্ছে সিনিয়র সিটিজেন। জাপান, খুব ডিসকাশন হচ্ছে জাপান নিয়ে, জাপান ইজ, ইভেন চাইনা তো কি করেছে, চাইনা নিয়ে সেন্সাসের এবং বিভিন্ন এই রিলেটেড ডেটা ডিলিটই করে দিয়েছে, যাতে ওদের ওয়ার্ল্ডে মেসেজ না যায় যে ওদের পপুলেশন বুড়িয়ে যাচ্ছে। চাইনা কি করে ধরে ধরে ডেটাবেস ডিলিট করে দিয়েছে ওদের সেন্সাসে। চাইনাও আছে এর মধ্যে, জাপান আর নাইজেরিয়া না সাউথ কোরিয়া। ইটালি, জাপান আর সাউথ কোরিয়া হবে এটার অ্যান্সার। এই ছেলেটা ঠিকই অ্যান্সার লিখেছে, 1 2 and 4। নেক্সট আবার কনস্টিটিউশনের কোয়েশ্চেন, মানি বিল রিলেটেড কোয়েশ্চেন। কি বলছে? আর্টিকেল 109 মেনশন মানি বিল সম্বন্ধে জিজ্ঞেস করেছে। ফার্স্ট অপশন কি বলছে? আর্টিকেল 109 মেনশন স্পেশাল প্রসিডিউর ইন রেসপেক্ট অফ মানি বিল, একদম ঠিক। আর মানি বিল কিন্তু জেনারেলি বোধহয় আর্টিকেল 110 আছে, কিন্তু মানি বিল কোথায় হবে না, যেমন রাজ্যসভায় হবে না, বা রাজ্যসভা থেকে যাবে না, বা রাজ্যসভায় থেকে গেলেও রাজ্যসভা কি করতে পারবে, কি করতে পারবে না, সেই সব স্পেশাল
প্রসিডিওর মানি বিলের সেগুলো কিন্তু দেওয়া আছে কততে 109 একদম ঠিক আছে। মানি বিল শ্যাল নট বি ইনস্টিটিউট ইন দ্য কাউন্সিল অফ স্টেটস। স্টেটস কাউন্সিল মানে এখানে আরএস এর কথা বলেছে, অর্থাৎ রাজ্যসভার কথা বলেছে। মানি বিল কখনো রাজ্যসভায় ইন্ট্রোডিউস করা যায় না, মানি বিল অলওয়েজ লোকসভায় ইন্ট্রোডিউস করা যায়। দিস ইজ রং, ও শ্যাল নট বি বলা যায়, সরি দিস ইজ রাইট। রাজ্যসভা ক্যান আইদার অ্যাপ্রুভ দ্য মানি বিল, মানে লোকসভা থেকে যখন আসলো তখন অ্যাপ্রুভ করতে পারে, অর সাজেস্ট চেঞ্জেস বাট ক্যানট রিজেক্ট। একদম ঠিক, রাজ্যসভার কাছে রিজেকশনের পাওয়ার নেই। ও অ্যাপ্রুভ করো, নয়তো কিছু চেঞ্জ সাজেস্ট করো, সেটা লোকসভা মানবে কি মানবে না সেটা লোকসভার হবে। তাহলে এটাও ঠিক আছে। অ্যামেন্ডমেন্টস টু মানি বিল সাজেস্টেড বাই রাজ্যসভা হ্যাভ টু বি অ্যাকসেপ্টেড। আমি কি বললাম? হ্যাভ টু বি অ্যাকসেপ্টেড কখনোই হতে পারে না, এটা ভুল আছে। তাহলে 1, 2 and 3 অনলি will be the right answer। এটা হবে না, কেন অপশন 1ও ঠিক রয়েছে। 1, 2 and 3 অনলি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দিকে কি বলছে, র্যাঙ্ক অফ দ্য ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সেস কোনটা কার ইকুইভ্যালেন্ট র্যাঙ্ক? আর্মি র্যাঙ্ক কি, আর্মি নেভি আর এয়ার ফোর্সের কোন র্যাঙ্ক হচ্ছে ইকুইভ্যালেন্ট? এটার আমার বর্তমানে ধারণা নেই, আমাকে গুগল থেকে বা নেট থেকে দেখে বলতে হবে। তো এটা বেটার তোমাদের উপর ছাড়লাম। আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নর্থ ইস্টার্ন কাউন্সিল ওয়াজ এস্টাবলিশড বাই দ্য নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্ট 1971। ঠিক আছে। নর্থ ইস্টার্ন কটা স্টেট থাকে? জেনারেলি 7টা স্টেট প্লাস সিকিমকে একটা ধরা হয়, 8টা। Subsequent amendment of the NEC Act 2002 তাহলে কাউন্সিল কম্প্রাইজেস, এই নর্থ ইস্টার্ন কাউন্সিলে কে থাকে মেনলি? যতগুলো স্টেট আছে, 8টা স্টেট, বর্তমানে 8টা আছে, আগে 7টা ছিল, সিকিমকে অ্যাড করে 8টা হয়েছে। 8টা স্টেটের থাকে চিফ মিনিস্টার থাকে, 8টা স্টেটের গভর্নর থাকে, কে থাকে একজন চেয়ারম্যান থাকে যাকে প্রেসিডেন্ট নমিনেট করে দেয়। এছাড়াও আরো 3জন মেম্বার থাকে যাকে প্রেসিডেন্ট নমিনেট করে দেয়। এখানে কি বলছে? গভর্নর অফ দ্য কনস্টিটিউয়েন্ট স্টেট থাকে, চিফ মিনিস্টার অফ দ্য কনস্টিটিউয়েন্ট স্টেট থাকে, 3 members nominated by the প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থাকে, হোম মিনিস্টার অফ ইন্ডিয়া থাকে না। তাহলে 2 and 3 only will be the right answer। ঠিক আছে।